নমস্কার, জীবন সুরক্ষা চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমি জীবন সুরক্ষা হসপিটালের তরফ থেকে জেনারেল ম্যানেজার দিব্যেন্দু ভট্টাচার্য। আজকে আমরা পেয়ে গেছি প্রখ্যাত চিকিৎসক ডক্টর অর্পণ মণ্ডল স্যারকে। নমস্কার, আমি ডক্টর অর্পণ মণ্ডল, মেডিসিন বিশেষজ্ঞ, জীবন সুরক্ষা নার্সিংহোমে দীর্ঘ 20 বছরের উপরে জড়িত রয়েছে। আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওজন সংক্রান্ত সমস্যা। এই ধরনের রুগী বাঁকুড়া শহরে প্রচুর আছে, তো সেই নিয়ে আমরা ডাক্তারবাবুর সঙ্গে কিছু আলোচনা করব এবং ডাক্তারবাবুর অমূল্য উপদেশ এই সময় আমরা নেব। আমরা এখন স্যারের কাছে জানতে চাইবো যে স্থূলতা সম্পর্কে যদি স্যার কিছু বলেন আমাদেরকে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয়, স্থূলতা বা ওভারওয়েট বা ওবেসিটি। ওবেসিটি WHO গাইডলাইন অনুযায়ী যদি একজনের বডি মাস ইন্ডেক্স, যেটা আমরা তার ওজন কেজি পার মিটার স্কোয়ার হাইট দিয়ে যেটা করি আমরা, যদি সেটা 30 টাচ করে বা তার বেশি হয় তাকে আমরা ওবিস বলি। আর ওভারওয়েট বলতে আমরা বোঝাই 24.9 পর্যন্ত নর্মাল ওয়েট, তাহলে 25 থেকে 29.9 পর্যন্ত এদেরকে আমরা ওভারওয়েট বলি, আর 18.5-এর এগুলোকে আমরা বলি নর্মাল। তো আমাদের দেশের সমস্যার তো শেষ নেই। এই সমস্যার মধ্যে নতুন সমস্যা নিঃশব্দে একটা বিপর্যয়ের দিকে দিকে ঘরে ঘরে তৈরি করেছে, সেটা হচ্ছে ওবেসিটি বা ওভারওয়েট। ওজন নিয়ন্ত্রণ করা, ওজন নিয়ন্ত্রণের মধ্যে নেই, ওজন সংক্রান্ত সমস্যা, এগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথমে বলি আমাদের গ্লোবাল কীরকম ইনসিডেন্স বা আমাদের ভারতীয় বা নন হিসপ্যানিক এশিয়ানদের কীরকম ইনসিডেন্স, মারাত্মক ইনসিডেন্স। একটা WHO সার্ভে হয়েছিল 1991, তাতে দেখা যাচ্ছে 5 বছরের কমে ওবেস, 5 বছরের কম, লক্ষ্য করতে হবে কথাটা, 5 বছরের কমে ওবেস মানে শিশুদের সংখ্যা ডেঞ্জারাসলি ইনক্রিজ, মানে প্রচণ্ড হারে বাড়ছে। আর এশিয়ান বা আমাদের যে অংশে, সাউথ ইস্ট এশিয়ার যে অংশে আমরা বিলং করি, সেই জায়গাতে ওবেসিটি একটা এখন প্রতি ঘরের সমস্যা। ওজন নিয়ে কথা বলতে এলে আমি আমার চেম্বারের রোগী হিসেবে বলি যে যদি আমি 30টি পেশেন্ট দেখি, তার মধ্যে অতি অবশ্যই 5 থেকে 8টা তো ওভারওয়েট বা ওবেস পেশেন্ট পাওয়া যায়, প্রত্যেকেরই চেম্বারে পাওয়া যায়, হাসপাতালেও পাওয়া যায়। এই ওভারওয়েট বা ওবেস, এদেরকে একটা মজা করে আমি নাম দিয়েছি অ্যাটম বোম বা টাইম বোম। টাইম বোম এই জন্য বলা হয়েছে, তাদের দেখে ভয় পাই। আমি বলি, দেখো তোমার শরীরের মধ্যে একটা টাইম করে বোমা ফিট করে রাখা আছে, কোন সময় যে ফাটবে তুমিও জানো না, তোমার পরিবারও জানো না, কিন্তু তোমার বয়স এত কম, কারো বয়স দেখা যাচ্ছে 14, কারো 18, কারো 20, কারো 25, কারো 50। এই যে কম বয়সীদের মধ্যে স্থূলতা, এটা এত সাংঘাতিক একটা পর্যায়ে পৌঁছেছে যে পর্যায়টাকে দেখলে এখন আতঙ্কই হয় আমার। এবং পরিচিত চেনা অনেকের মধ্যে হঠাৎ একটা ঘটনাও লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে কোভিডের পরবর্তী সময়টায়, এই সাডেন কার্ডিয়াক ডেথ, SCD। এই যে ওবেস পেশেন্টদের এত SCD, নিজের পরিচিত বা আশেপাশের এত ঘটনা ঘটছে, তাদের যখনই কোনো স্থূলতা বা ওভারওয়েটের ছেলে আসে, তাদেরকে আমি ওয়ার্নিং করি, দেখো তুমি তো বাবা তোমার পরিবারের জন্য একটা টাইম বোমা হয়ে আছো, কখন ফাটবে তোমার বাবাও জানে না, মাও জানে না, পরিবারের তুমি একমাত্র সন্তান। সুতরাং সমস্ত আদর, ভালোবাসা, স্নেহ পদার্থ সব মিলিয়ে তুমি দিনে দিনে আলটিমেটলি একটা টাইম বোমায় পরিণত কখন হয়ে গেছো নিজেই বুঝতে পারো নি। এই ওভারওয়েট বা স্থূলতাকে কেন আমি টাইম বোমা বলছি, একটু ছোট্ট করে বোঝানোর চেষ্টা করি। যখন ওজন বাড়তে থাকে, সেই বয়সটা হচ্ছে কিন্তু এমব্রায়োর থেকেই বাড়ে, মানে জন্ম হয়ে গেল, জন্মের আগে থেকেই একটা ওবেসিটি প্রোন অ্যাটমসফিয়ার বা এনভায়রনমেন্ট বা আমাদের পরিস্থিতি, এখন যে পরিস্থিতিতে নতুন একটা নবতম নাম হয়েছে ওবেসোজেনিক এনভায়রনমেন্ট। আমাদের পৃথিবী গত 30 বছরের মধ্যে একটা যুগান্তকারী ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে গেছি। আমরা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড সহজে মুখে খুব প্যালেটেবল, মুখে খুব খেতে ভালো লাগে, এই রকম একটা সুযোগ কম দামে পাওয়া যায়, এরকম এখন পাড়ায় পাড়ায় দোকান তৈরি হয়ে গেছে। এই বাঁকুড়া শহর, এখানে মানে বইয়ের দোকান হাতে গোনা, কিন্তু এখানে বিরিয়ানির দোকান, এগ রোলের দোকান,
বিভিন্ন রকম ফাস্টফুডের দোকান প্রায় প্রত্যেকটা ঘরের পাশে পাশে। এই যে কম দামে জীবের শান্তি বা প্যালেটেবল আইটেমের দিকে বাচ্চাদেরকে মানে ঠেলে দেওয়া হচ্ছে বা পরিস্থিতিটা তৈরি করা হয়েছে, এই পরিস্থিতিটারই নাম হচ্ছে ওবেসোজেনিক এনভায়রনমেন্ট। আজ থেকে 30 বছর আগে আমাদের বাবা বা তার বাবা, এই সময়টার যে পৃথিবী বা পশ্চিমবঙ্গ বা দেশের যে পরিস্থিতি আর্থসামাজিক ছিল, তখন এত ভোগ বা এত খাওয়ার বা এত মুখরোচক আইটেম বা এত পয়সাই ছিল না। এই পয়সা না থাকা বা এক ধরনের কাজ, তখন অন্য রকমের কাজ ছিল, মানুষ অনেক বেশি পরিশ্রম করত, সাইকেল চালাতে হতো, পায়ে হেঁটে স্কুলে যেতে হতো, খেলার মাঠে সারাদিন পড়ে থাকতে হতো, গরমের দিনে নদীতে সাঁতার কাটতে হতো, কোমর ডোবা জলে সারা দুপুর পড়ে থাকতে হতো। এই যে একটা নিঃশব্দে একটা এক্সারসাইজ ছিল বা খাবারের অপ্রাচুর্য ছিল, বা যে ধরনের খাবারগুলোতে ওবেসিটি বা স্থূলতা বাড়ে এগুলো কম ছিল, এগুলো এক ধরনের সাপে বর ছিল। মানে এটাই ছিল ব্লেসিংস ইন ডিসগাইজ। এই যে একসঙ্গে যৌথ পরিবারের কনসেপ্ট ভাঙলো, তারপরে আস্তে আস্তে নিউক্লিয়ার ফ্যামিলি হলো, কাজের পরিসর, কাজের পরিস্থিতি, তাদের সবগুলোই পরিবর্তন হলো। সহজে উপার্জন, সহজে ঘরে বসে উপার্জন। আজকে চাকরি করতে বা আজকে স্কুল করতে ছেলেদের অনেকটা দূর হেঁটে যেতে হয় না, তার ঘর থেকে গাড়ি তুলে নিয়ে যায়, নয়তো একটা ভ্যান রিক্সা তুলে নিয়ে যায়, বা এই ঘর থেকে ওই পাশের রুমে যাবে, পাশের ঘরে যাবে, সেখানে টোটো সিস্টেম চালু হয়ে গেছে। এর ফলে মানুষ এত অলস, এত লেজি, এত কর্মবিমুখ, এত পরিশ্রম বিমুখ এবং এত ভোগবিলাসিতার মধ্যে পৌঁছেছে যে এত সহজ হয়ে গেল জীবনটা। তার ফলে এই ওবেসোজেনিক এনভায়রনমেন্ট গত 30 বছরের মধ্যে আমাদের জেনেটিক্সটাকে আস্তে আস্তে চেঞ্জ করে দিল। কীরকম হলো? আমাদের প্রাগৈতিহাসিক কালে মানুষ যখন প্রকৃতির সঙ্গে লড়াই করে সারভাইভালের চেষ্টা করছে, তখন তার মধ্যে পিঁপড়ের মতো একটা গুণ তৈরি করা হয়েছিল যে সে বিরূপ বা প্রতিকূল পরিস্থিতিতে যাতে না খেয়ে মরে যায়, তার জন্য তার লিভার, তার স্কেলিটাল টিস্যু বা মাংসপেশি, সেখানে সে ভবিষ্যতের জন্য কিছু অ্যাডিপোজ টিস্যু তৈরি করে রাখতো, কিন্তু প্রধানত গ্লাইকোজেন নাম নিয়ে সেগুলো স্টোর হতো, যাতে যে যদি সে বছর খরা হয়ে গেল বা তুষার যুগে সেই সময় ভীষণ বরফ পড়েছে, খাবার দাবার কিছু নেই, সেই সময়টা সে কী করতো, ওই গ্লাইকোজেন স্টোরেজ ভাঙিয়ে বেঁচে যেত। পরে পরে দেখা গেল যে না, অ্যাডিপোজ টিস্যুও একটা বেশ ভালো সম্ভার, খাবার দাবার সেখানেও খুব ভালো করে সঞ্চয় করে রাখা যায়, সেই অ্যাডিপোজ টিস্যুতে স্টোর হয়ে যাচ্ছে। কিন্তু পরে দেখা গেল অ্যাডিপোজ টিস্যু ছাড়াও যেগুলো নর্মাল হেলদি টিস্যু, যেখানে থাকার কথা ছিল না ফ্যাট, এত মানে আমি যতটা খরচ করব তার থেকে যদি বেশি এক্সেস গ্রহণ করি, তাহলে অবশ্যই সেটা আমার সঞ্চয় হবে। এই যে সঞ্চয়, সেটা জমে যাচ্ছে কোথায়? লিভারে। একদম কিভাবে জমে যাচ্ছে? সেখানে আর সে গ্লাইকোজেন নাম নিয়ে জমছে না, একদম ট্রাইগ্লিসারাইড নাম নিয়ে ফ্যাট হয়ে জমে যাচ্ছে। এই যে আনপ্রফেশনাল কালেকশনস অফ ট্রাইগ্লিসারাইড বা ফ্যাট টিস্যু গোটা শরীর জুড়ে, এটা আমাদের মেটাবলিক্স বা মেটাবলিজমটাকে একদম চেঞ্জ করলো। এর ফলে এই স্থূলতা নিয়ে অনেকগুলো মেটাবলিক সিনড্রোম হয়, অনেকগুলো প্রবলেম হয়। সেই প্রবলেমের অন্যতম হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। আজকে কম বয়সী যারা স্থূল বা ওবেস বা ওভারওয়েট, তাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে তারা খুব কম বয়সে 14 থেকে 18 থেকে 20-র মধ্যেই তারা দে অল আর বিকামিং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। তাদের কিসের জন্য? না, এই এত ইনসুলিন রেজিস্ট্যান্স। তাদের যদি লক্ষ্য করেন, তাদের ঘাড়ে দেখবেন কালো হাইপার পিগমেন্টেশন, একটা ভেলভেটি স্কার দেখি, আমরা দেখিয়ে দিই তার বাবাকে, দেখুন আমার ঘাড়ে এরকম স্কার, বগলে এরকম কালো পিগমেন্টেড স্কার, এগুলো তো সব ইনসুলিন রেজিস্ট্যান্স বা হাইপার ইনসুলিনিমিয়ার লক্ষণ। এইগুলো দেখে এখনই সচেতন হন, নয়তো তো ডায়াবেটিস হবেই। বলতে বলতে যখন আমরা দেখি সুগার চেক করে, কারো ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, কারো আইজিটি, কেউ প্রি ডায়াবেটিস, কেউ ফ্র্যাঙ্ক ডায়াবেটিস। এই যে ডায়াবেটিস হয়ে গেল একটা ছেলের 18 বছর 19 বছর বয়সে, সে হয়তো নিট প্রিপারেশন নিচ্ছে, ডাক্তারি পড়তে যাওয়ার আগেই সে ডায়াবেটিসে আক্রান্ত। তাহলে সে নিজে কি ডাক্তার হবে? সে কিভাবে কমিউনিটিকে সার্ভ করবে? এটা বিচিত্র। আমরা একটা অদ্ভুত খেয়ালির মধ্যে রয়েছি। তার মা বাবা বলছে না, এই সময়টা পড়ে নিক ডাক্তারবাবু, এখন তো কোনো উপায় নেই, এই সময় তো আমাকে ওকে কেক দিতে হবে, ওকে পেস্ট্রি দিতে হবে, এই সময়টা ওকে যেভাবে হোক নিটটা তো পেতে হবে। আমরা কিছুতে বোঝাতে পারছি না, একটা অসুস্থ
স্টুডেন্ট, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেশনালি সাকসেসফুল হলেও সে কতদিন বাঁচবে? আগে তো বাঁচতে হবে, তারপরে তো সাকসেসফুল হতে হবে। তাহলে স্থূলতা একটা মারাত্মক ইস্যু। আমি আমার কিছু বন্ধু এখানে নিয়ে এসেছি যারা একটু আমাকে কোশ্চেন করতে পারলে আরও তাদের নির্দিষ্ট করে আমি ভালো করে বোঝাতে পারবো যে স্থূলতা সম্বন্ধে আমাদের কী কী কোশ্চেন আছে। কয়েকটা কোশ্চেন নেওয়া যাক। আমার নাম রামপ্রসাদ রায়, আমার বয়স 36 বছর, আমার ওজন 82 কেজি। আমি একজন ড্রাইভার। তো ডাক্তারবাবুর কাছে আমার একটাই প্রশ্ন যে আমার এই অত্যধিক ওজনের ফলে কি সমস্যা হতে পারে? রামপ্রসাদ আমার পেশেন্ট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে যে আমার ওজন বেশি, আমার কি কি সমস্যা হতে পারে। একদম ওর ভাষাতেই আমি বোঝানোর চেষ্টা করছি। ওজন বেশি থাকলে আমরা প্রথমে বলি মেটাবলিক সিনড্রোম নিয়ে একটু আলোচনা করলাম। ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ ওই বললাম লিভার, প্যাঙ্ক্রিয়াস সব জায়গাতে অত্যধিক ফ্যাট জমে আছে। তাহলে এখানে ইনসুলিন ঠিকমতো তৈরি হয় কিন্তু ভালো করে কাজ করে না। তাহলে এই জিনিসটার নাম হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এই যে ধরনের ডায়াবেটিস এটাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্সের ডায়াবেটিস বলি। ইনসুলিন আছে কিন্তু ভালো করে কাজ করবে না, এটা যেমন একটা প্রধান সমস্যা। তাহলে ডায়াবেটিস রিলেটেড যা যা সমস্যা ভবিষ্যতে হতে পারে, যে সহজেই ইনফেকশন হবে, সহজেই হার্টের রোগ, সহজেই কিডনির রোগ, সহজেই রেটিনা বা চোখের অসুবিধে বা পায়ের নার্ভের রোগ, এগুলো তো হবেই ডায়াবেটিস রিলেটেড। তাছাড়া কি হতে পারে, এই ওজন বেশি এটার জন্য আমরা বলি হার্টেরও অনেক রকম, কার্ডিওভাস্কুলার সিস্টেমেরও অনেকগুলো অসুবিধে হতে পারে। এক তো হাইপার টেনশন, হাইপার ট্রাইগ্লিসারাইডিমিয়া, ইস্কিমিক হার্ট ডিজিজ মানে করোনারি আর্টারি ডিজিজ। এই ধরনের পেশেন্টরা খুব প্রোন ফর সাডেন কার্ডিয়াক ডেথ, এসসিডি। আবারও রিপিট করি, কোভিডের কাছ থেকে আমরা শিখেছি কোভিড-19 ইনফেকশনে অনেক ওবেজ পেশেন্ট কিন্তু হঠাৎ মারা গেছে, যারা এক্সপ্লেন করতে পারা যায়নি, কারণ সেই সময় তো ঠিকমতো পোস্টমর্টমও হয়নি। কিন্তু আমরা লক্ষ্য করেছি কোভিড-19 পেশেন্ট, যারা ডায়াবেটিসের পেশেন্ট, যারা ওবেজ বা ওভারওয়েটের পেশেন্ট, দে টলারেটেড ব্যাডলি কোভিডে, তারা প্রচুর খারাপ তাদের আউটকাম হয়েছে। তাহলে এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে তাদের আরও কিছু কিছু সমস্যা হতে পারে, নিউরোলজিক্যাল সমস্যা হতে পারে, খুব কম বয়সে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ, কম বয়সে স্ট্রোক। আরেকটা সমস্যা হতে পারে রেসপিরেটরি সমস্যা হতে পারে, আমরা স্লিপ অ্যাপনিয়া বলি। প্রথমে শুরুটা হয় বেশ মজা, বেশ নাক ডাকা দিয়ে, তারপরে দেখা যায় যে ওমা, স্লিপ অ্যাপনিয়া একটা মারাত্মক রেসপিরেটরি ডিসঅর্ডার, যেটা একটা সিভিএ পর্যন্ত করে দিতে পারে। পিকুইকিয়ান সিনড্রোম বলে এক ধরনের নিঃশ্বাস আটকে যাওয়ার রোগও এই ওবেজ পেশেন্টদের হয়। তাছাড়া আর কি হতে পারে, তাছাড়া ওই রকম হঠাৎ করে ফ্যাটি লিভার বা নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস, ন্যাশ, এর সঙ্গে গল ব্লাডারের স্টোন, এর সঙ্গে আরও যেগুলো ভয়ঙ্কর কমপ্লিকেশন হতে পারে কম বয়সে, কোলোরেক্টাল কার্সিনোমা, কোলনে ক্যান্সার বা কোলোরেক্টাল কার্সিনোমা, ইসোভেগাসে ক্যান্সার। কারণ ওবেজ পেশেন্টরা খুব প্রোন ফর রিফ্লাক্স ইসোভেগাইটিস বা আমরা জিইআরডি বলি, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার। এই যে রিফ্লাক্স ইসোফেগাইটিস ওবেজদের এত বেশি যে এই ক্রমশ ঘর্ষণের ফলে ইসোফেগিয়াল ম্যালিগনেন্সিও খুব কমন ওবেজদের। তাহলে প্যাঙ্ক্রিয়াস, কোলোরেক্টাল, ইসোফেগাস, এইসব ম্যালিগনেন্সিও কিন্তু ওবেজ পেশেন্টদের খুব বেশি। তাহলে হার্ট ডিজিজ, ডায়াবেটিস, ক্যান্সার, রেসপিরেটরি, স্লিপ অ্যাপনিয়া, এই ধরনের মারাত্মক রোগ ছাড়াও ব্রেনে হঠাৎ স্ট্রোক, হঠাৎ ডিমেনশিয়া, তার সঙ্গে কিছু সাইকিয়াট্রিক ইলনেস হয়, সেটাও আমাকে অ্যাড্রেস করা দরকার। সাইকিয়াট্রিক মানে সাইকোলজিক্যাল কিছু ইস্যুস হয়। অনেকেই আমরা আলোচনা করতে আজকালকার দিনে লজ্জা পাই, সোসাইটি এখনও সেরকম উদার হয়নি, কিন্তু এগুলো সমস্যা। যে মোটা তাকে নিয়ে হাসা হয়, কিন্তু সে যে কত দুঃখ পায় এটা কেউ আমরা ফিল করি না। মোটা এটা যে কত বাজে ব্যাড বডি শেমিং, এই কনসেপশন আমাদের সোসাইটি এখনও তৈরি করতে পারেনি। তার ফলে সে কখনোই দেখা যায় না, একটা মোটা হিরো সিনেমায় নেমেছে দেখতে পাওয়া যায় না। তাকে দেওয়া হলে ভাঁড়ের রোল দেওয়া হবে, কিন্তু একটা মোটা, সে যে একটা স্বাভাবিক অন্য লোকের মতোই লোক, তাকে কিন্তু সেই সম্মান কখনো দেওয়া হয় না। মোটাকে সবসময় ব্যবহার করা একটা ভাঁড়, একটা হাসির পাত্র। তাহলে তার কী হবে, তার সাইকোলজিক্যাল কত প্রবলেম, তার একটা ডিপ্রেশন হতে পারে, তার একটা পুওর সেলফ এস্টিম হতে পারে, একটা আত্মগ্লানি হতে পারে, সবসময় তার একটা অ্যাঙ্গার থাকতে পারে, তার একটা সবসময় খাই একটা সাইকি তৈরিও হতে পারে। এই ইস্যুগুলো কিন্তু মারাত্মক ইস্যু, এগুলো নিয়েও প্রচুর আলোচনার স্কোপ আছে। আপাতত রামপ্রসাদকে এইটুকুই আমি আমার জানাতে পারলাম।
ধন্যবাদ। নমস্কার, আমার নাম সুজয় দাস। আমি একজন প্রফেশনালি সিভিল ইঞ্জিনিয়ার। তো আমার ডাক্তারবাবুর কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আর একটাই কোশ্চেন থাকবে যে আমার ওজন ছোটোর থেকে খুবই বৃদ্ধি, মানে আমি ছোটোর থেকে ফিল করেছি আমার ওজন বেশি। তো এটা আমি কন্ট্রোল করার চেষ্টা করি এবং কন্ট্রোলটা হয়ও, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার গেইন করে যায় ওয়েটটা। মানে আমি যদি 3 মান্থের মধ্যে 10 কিলো কম করি, সেটা কিন্তু 1 মান্থের মধ্যে আবার 10 কিলো গেইন হয়ে যায়। তো ডাক্তারবাবুর কাছে এটাই আমার কোশ্চেন থাকবে, এটাকে আমি কীভাবে ফিউচারের জন্য কীভাবে কন্ট্রোল করবো, এটাই ডাক্তারবাবুর কাছে কোশ্চেন আমার। সুজয় অসাধারণ কোশ্চেন করেছেন। সুজয়ের কোশ্চেনটা এত ইন্টারেস্টিং, এটা গল্প তো শেষই হবে না, তবুও যতটা সম্ভব আমি চেষ্টা করছি উত্তরটা দিতে। আমাদের একটা পেপটাইড আছে, হরমোন পেপটাইড লেপটিন, আমাদের সকলের শরীরের মধ্যে আছে। এই লেপটিন একটি পাজি হরমোন। কীরকম পাজি হরমোন? যখন আমরা কেউ ক্রাস্ট ডায়েটিং করি বা খুব কার্বোহাইড্রেট ফ্রি ডায়েট করতে শুরু করলাম, শুধু প্রোটিনে আছি, কিছু নিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টে আছি, এক্সারসাইজ করছি, যেই ওজন কমতে শুরু করলো, হঠাৎ করে আমাদের লেপটিন বলেই মহামান্য মহোদয় এই হরমোনটি চট করে কমে যায়। এই লেপটিন কমে গেলে অদ্ভুতভাবে আমাদের হাঙ্গার একটা ভীষণভাবে ফেরত আসে। এটাকে বিঞ্জ ইটিং বলে। আমরা একটা 10 দিনের দারুণ ভালো ডায়েটিং ফলো করলাম, একটা দারুণ ভালো এরোবিক্স, একটা দারুণ ভালো এক্সারসাইজ শিডিউল ফলো করলাম, যেই আমার 4 কেজি 5 কেজি ওজন কমলো, ওই লেপটিনের একটা মেমোরি কিন্তু আমাদের এডিপোজ টিস্যু রেখে দেয়। যেই লেপটিন কমে অমনি সঙ্গে সঙ্গে আবার কাউন্টার রেগুলেটরি একটা সিস্টেম পাথ তৈরি হয়, যেখানে আমাদের হাইপারফাগি বা বেশি বেশি খেতে শুরু করি। এটা বোঝাতে পারলাম না, কঠিন, কিন্তু ধরে নেন লেপটিন হচ্ছে সেই একটা হরমোন যে আমাদের খাবো কতটা খেয়ে শান্তি, থেমে যাব, এটার মোটামুটি যে কন্ট্রোল করে সে লেপটিন। যখনই কেউ ক্রাশ ডায়েট করে, লেপটিন যেই কমে যায়, তখনই আমাদের হাঙ্গার, ক্রেভিং, হাইপারফ্যাগি এগুলো বাড়তে থাকে। সেই জন্যই খুব স্ট্রং মোটিভেশন ছাড়া লেপটিনের ওপরে গ্রিপ আনা খুব মুশকিল। ধন্যবাদ স্যারকে এত সুন্দরভাবে আমাদেরকে বোঝানোর জন্য, বলার জন্য, আমাদেরকে অ্যাওয়ার করার জন্য। আমরা স্যারকে আবার পেতে চাইবো। আপনাদের যে রেগুলার কমন প্রবলেম সেসব নিয়ে আমাদের এই ডিসকাশন যেরকম চলছে সেরকম চলবে। আমরা স্বনামধন্য কিছু চিকিৎসক আমাদের এই হাসপাতালের সাথে অ্যাসোসিয়েটেড, তাদেরকে আমরা প্রত্যেক দিনই আপনাদের সামনে নিয়ে আসছি কোনো না কোনোভাবে, কোনো না কোনো বিষয় নিয়ে, যেটা নিয়ে আমরা রেগুলার খুব চিন্তিত, সেসব নিয়ে ওনারা কথা বলছেন এবং আমরাও সমৃদ্ধ হচ্ছি ওনাদের কাছ থেকে এইসবগুলো জেনে। এবং এইসব পরিবর্তনের মাধ্যমে আমরা যাতে আরও ভালো থাকতে পারি, আমরা বাঁকুড়াবাসী যারা আরও সুস্থ থাকতে পারি, তার জন্য আমাদের এই হাসপাতাল জীবন সুরক্ষা আপনাদের জন্য নিয়ে এসছে কিছু ভালো হেলথ প্যাকেজ, একদম ন্যায্য মূল্যে এবং খুব কম দামে। এই হেলথ প্যাকেজের মাধ্যমে আপনারা নিজেদেরকে সুস্থ রাখতে পারেন। এই ধরনের ডাক্তারবাবুদের অ্যাপয়েন্টমেন্ট করে এদেরকে দেখিয়ে রেগুলার বেসিস এই ধরনের প্যাকেজের মাধ্যমে। এবং আমাদের এই হাসপাতাল বাঁকুড়ার মধ্যে একমাত্র হাসপাতাল যেখানে নিউরো সার্জারির প্রপার ট্রিটমেন্ট আছে এবং সিটিভিএস সার্জন আছে আমাদের এখানে খুব বড় একটি ডায়ালিসিস ইউনিট আছে। আমাদের এই ধরনের এই সেবা আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে এবং খুব কম মূল্যে এবং স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেও আমাদের এই হাসপাতালে চিকিৎসা হয়। আমরা চাইবো আপনাদের কোনো সুবিধা অসুবিধায় আমরা যেরকম আগেও আপনাদের পাশে ছিলাম, নতুন সার্ভিস অ্যাড করে আপনাদের আরও পাশে আমরা থাকতে চাইছি। ধন্যবাদ।